আচ্ছা, আমরা গতদিন আমাদের লার্নিং ফ্রম অবজারভেশন এই চ্যাপ্টারের বিভিন্ন টাইপস এর লার্নিং টেকনিক সম্পর্কে দেখেছি। বেসিক্যালি আমরা দেখেছিলাম সুপারভাইজড, আনসুপারভাইজড এবং রিইনফোর্সমেন্ট লার্নিং। তো সুপারভাইজড লার্নিং এরই একটা টাইপ, সেটা হচ্ছে ডিসিশন ট্রি। এবং সুপারভাইজড লার্নিং এর একটা ক্লাসিক্যাল এক্সাম্পল হচ্ছে ক্লাসিফিকেশন। এবং এই ক্লাসিফিকেশনের কাজগুলি যে লার্নারে করে তাদেরকে বলা হয় ক্লাসিফায়ার। এখন আমরা আজকে যে টপিকটা দিয়ে শুরু করব সেটা হলো ডিসিশন ট্রি। তো ডিসিশন ট্রি ইটস ওয়ান কাইন্ড অফ ক্লাসিফায়ার, দ্যাট মিনস ইটস সুপারভাইজড লার্নিং মেথড। সুপারভাইজড লার্নিং মেথড সম্পর্কে আমরা দেখেছিলাম মূলত হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন সুপারভাইজড এন্ড আনসুপারভাইজড। তোমাদেরকে মনে আছে? সুপারভাইজড লার্নিং এ যেটা বলা হচ্ছিল যে সুপারভাইজর ইনফরমেশন বা লেভেল ইনফরমেশন দেয়া থাকবে, আর আনসুপারভাইজড যেটা, সেখানে কোনো লেভেল ইনফরমেশন দেয়া থাকবে না, তার ইন্টারনাল স্ট্রাকচার ম্যাচ করে করে গ্রুপ তৈরি করবে। তো আমরা আজকে যেটা দেখব ডিসিশন ট্রি। ডিসিশন ট্রি ইটস ওয়ান কাইন্ড অফ ক্লাসিফায়ার, দ্যাট মিনস এটা সুপারভাইজড লার্নিং। তার মানে এখানে লেভেল ইনফরমেশন গুলো দেয়া থাকবে। তো ডিসিশন ট্রি আসলে কি? এখানে যেহেতু ট্রি আছে সেহেতু ডিসিশন ট্রি যে ডেটাগুলো দেয়া থাকবে লার্নিং ফ্রম অবজারভেশন, আমরা চ্যাপ্টারটা দেখতেছি। তার মানে আমরা আসলে এ সেট অফ অবজারভেশন বা এক্সাম্পল বা এ সেট অফ ডেটা থেকে কি করব? একটা লার্নার তৈরি করব, একটা লার্নিং টেকনিক তৈরি করব। হ্যাঁ, সেই লার্নিং টেকনিকটাই হচ্ছে এটা ডিসিশন ট্রি, অর্থাৎ যেটা a tree which is able to make a decision। হ্যাঁ, এমন একটা ট্রি তৈরি করব যে ট্রি ডিসিশন মেক করতে পারবে। এবং এই ট্রি তৈরি হবে কি? সেট অফ এক্সাম্পল অফ সেট অফ ডেটা। ডেটা থেকে আমরা কি তৈরি করব? একটা ট্রি তৈরি করব যে ট্রিটা ডিসিশন নেয়ার মতো সক্ষমতা থাকবে, সেটা হচ্ছে ডিসিশন ট্রি। এবং এই লার্নিং এর ক্ষেত্রে লেভেল ইনফরমেশন দেয়া আছে, তাই এটা হচ্ছে সুপারভাইজড লার্নিং। এই হচ্ছে আমরা ডিসিশন ট্রি এর বেসিক কিছু আইডিয়া। এখন আমরা দেখবো যে অবজারভেশন থেকে কিভাবে ডিসিশন ট্রি তৈরি করা হয়। এখানে প্রবলেম স্টেটমেন্ট হিসাবে বলা হচ্ছে যে প্রবলেম ডিসাইড whether to wait for a table at a restaurant based on the following attributes। অর্থাৎ কিছু ইনফরমেশন বা কিছু ডেটা দেয়া থাকবে, সেই ডেটাগুলির আবার বিভিন্ন অ্যাট্রিবিউট দেয়া থাকবে। হ্যাঁ, যে একজন একটা ইনস্ট্যান্স এক্স, একটা ইনস্ট্যান্স x1, একটা ইনস্ট্যান্স x2, এইভাবে মনে করো 12 ইনস্ট্যান্স আছে এবং প্রতিটা ইনস্ট্যান্সের সঙ্গে সেট অফ অ্যাট্রিবিউট আছে। আমি আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা ইনস্ট্যান্স কিভাবে হয় এবং সেট অফ অ্যাট্রিবিউট কিভাবে হয়। কলামে যেগুলো থাকে সেগুলো সেট অফ অ্যাট্রিবিউট, সব অ্যাট্রিবিউট। আর রো আকারে বা রেকর্ড আকারে যেগুলো থাকে সেগুলো হচ্ছে ইনস্ট্যান্স। তো তাহলে এখানে যে প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে আমাদের লার্নিং এ ডিসিশন ট্রি, সেক্ষেত্রে প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে যে একটা রেস্টুরেন্টে আসলে টেবিলের জন্য ওয়েট করা হবে কি না, এই ধরনের একটা ডিসিশন নেয়ার ক্ষেত্রে এই লার্নিং টেকনিকটা কাজ করবে। তো ওয়েট করবো কিনা, উইল ওয়েট অর নট, তার মানে এর ডিসিশন যেটা আসবে সেটা ইয়েস অর নো, অর্থাৎ এটা একটা বাইনারি ক্লাসিফায়ার হবে। বা টু ক্লাস প্রবলেম। ইয়েস অর নো, আমি ওয়েট করবো কি করবো না। এখন করবো কি করবো না এক্সিস্টিং ইনস্ট্যান্সেস এবং তার অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ড করে আমরা একটা ক্লাসিফায়ার করব, এবং ক্লাসিফায়ারটা একটা টি আকারে সাজানো থাকবে এবং ট্রি এর রুট থেকে লিফ পর্যন্ত গেলে এখানে ডিসিশন হবে যে এটাতে এটা, এর অল্টারনেটিভ এটা, এটা দিয়ে এটা ইয়েস, এটা দেন ইয়েস, ইয়েস আমি ওয়েট করব, অথবা এটা না হলে না, দেন আমি ওয়েট করব না। এই ধরনের বেশ কিছু অ্যাট্রিবিউটের উপর ডিপেন্ড করে আমরা সেটা দেখব। আচ্ছা, আমি একটু অ্যাট্রিবিউট গুলোর সাথে পরিচয় করিয়ে দিই। যেমন ফার্স্ট অ্যাট্রিবিউট যেটা হচ্ছে অল্টারনেট। এটার অর্থ হচ্ছে ইজ দেয়ার এনি অল্টারনেটিভ রেস্টুরেন্ট নিয়ার বাই, অর্থাৎ আমি যে রেস্টুরেন্টের জন্য ওয়েট করবো তার নিয়ার বাই কোনো রেস্টুরেন্ট আছে কিনা। বার, ইজ দেয়ার এনি কমফোর্টেবল বার ইন দ্য এরিয়া, এর নিকটবর্তী কোনো জায়গায় বার আছে কিনা। ফ্রাই ও স্যাটারডে, ইজ এ টুডে ফ্রাইডে ও স্যাটারডে। হাংরি, আর ইউ হাংরি। প্যাট্রন, নাম্বার অফ পিপল ইন দ্য রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের মধ্যে যে নাম্বার অফ পিপল আছে সেটা বলা হচ্ছে যে তার পিপলের আবার কিছু ইয়ে আছে, ভ্যালু আছে, নাম, কেউই নেই, সাম এবং ফুল। প্রাইসিং রেঞ্জ,
এর প্রাইস রেঞ্জের একটা ডলারের ভ্যালু দেওয়া আছে। রেইনিং, ইজ ইট রেইনিং আউটসাইড, আউটসাইড রেইন হচ্ছে কিনা, রিজার্ভেশন, হ্যাভ উই মেড এ রিজার্ভেশন, টাইপ, কাইন্ড অফ রেস্টুরেন্ট, ফ্রেঞ্চ, ইটালিয়ান, থাই অর বার্গার। ওয়েট এস্টিমেট, ওয়েট এস্টিমেট মানে টাইম, এখানে এস্টিমেটেড টাইমের রেঞ্জ দেওয়া আছে 0 to 10 মিনিটস, 10 to 30 এবং 30 to 60 এবং লেস দেন 60 মিনিট। আচ্ছা, এই হচ্ছে অ্যাট্রিবিউট গুলো, এই অ্যাট্রিবিউট গুলোর উপর ডিপেন্ড করে আমাদের ডিসিশন টেবিলটা ডিজাইন করতে হবে। আচ্ছা, এখন আমি যদি তোমাদেরকে দেখাই যে এই যে অ্যাট্রিবিউট গুলোর কথা বললাম, অর্থাৎ এখানে 12টা এক্সাম্পল দেওয়া আছে এবং এগুলো অ্যাট্রিবিউট এবং টার্গেট, এই যে আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টার্গেট ওয়েট, অর্থাৎ এইটাই হচ্ছে লেভেল ইনফরমেশন। আমি ওয়েট করব কি করব না, ইয়েস অর নো, ইয়েস অর নো, ট্রু ফলস, ট্রু ফলস, ট্রু ফলস, হ্যাঁ ট্রু ফলস। আচ্ছা, এখন আমরা যদি দেখি x1 অ্যাট্রিবিউট, x1 এক্সাম্পলের অ্যাট্রিবিউট যেটা অল্টার, এটাতে ট্রি, অর্থাৎ অল্টারনেটিভ রেস্টুরেন্ট আছে। আচ্ছা, তারপরে বার, ফ্রাইডে, স্যাটারডে, এফ, হাংরি, প্যাট্রন, কিছু লোক আছে, প্রাইস, এরপরে রেইন, হ্যাঁ, প্রতিটা অ্যাট্রিবিউটের ভ্যালু আছে। এই অ্যাট্রিবিউটের ভ্যালু দেওয়া আছে, x2 তে অ্যাট্রিবিউটের ভ্যালু দেওয়া আছে, x3 তে। এইটা হচ্ছে আসলে আমাদের ডেটা সেট, হ্যাঁ, এক্সাম্পল ডেসক্রাইব বাই অ্যাট্রিবিউট ভ্যালুস। এখন এই অ্যাট্রিবিউট ভ্যালুস গুলো যেহেতু এটা ক্যাটাগরিক্যাল ডেটা, এটা হচ্ছে বুলিয়ান হতে পারে, হ্যাঁ, ডিসক্রিট হতে পারে এবং কন্টিনিউয়াস হতে পারে, সেটা নিউমেরিক ভ্যালু হবে আর কি। আর সিচুয়েশন, আই উইল অর উইল নট ওয়েট ফর এ টেবল, এটা হচ্ছে আমার কাজ। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ এক্সাম্পল ইজ এ পজিটিভ ট্রি, পজিটিভ ইয়েস আর নেগেটিভ এফ। The set of example for learner is called training set. এখন এই যে সেট অফ এক্সাম্পল, এটাকে ট্রেনিং সেট বলে। আমি খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে তোমাদের ডিসক্রাইব করব। সেটা হচ্ছে যে টোটাল যে ডেটা দেয়া থাকবে, এটা ডেটা সেটটাকে দুইটা ভাগে ভাগ করে নেওয়া হয়, একটা ট্রেনিং সেট এবং একটা টেস্টিং সেট। অর্থাৎ ট্রেনিং সেটটা আমাদের যে লার্নিং টেকনিক, সেই টেকনিকটাকে লার্ন করানোর জন্য ট্রেনিং সেটটা ব্যবহার করা হয়। ট্রেনিং সেট ব্যবহার করে এই টেকনিকটাকে লার্ন করানো বা ফিডব্যাক করানো হয়, এস্টিমেশন করানো হয়, হওয়ার পরে তখন টেস্টিং ডেটাটা দিয়ে ওটাকে টেস্ট করা হয়। এইভাবে মূলত সুপারভাইজ লার্নিং এ কাজ করা হয়। তো এখানে যে এক্সাম্পল আছে, সেই এক্সাম্পল দিয়ে কিভাবে ডিসিশন ট্রি তৈরি করা হয় আমরা সেটা আস্তে আস্তে দেখব। আচ্ছা, এখন এখানে ডিসিশন ট্রিটা করা হয়েছে, তো এটা আমরা দেখবো যে কিভাবে করা হলো। ওয়ান পসিবল রিপ্রেজেন্টেশন ফর হাইপোথিসিস। এখন এটা একটা পসিবল রিপ্রেজেন্টেশন। আমি আগেই বলেছি হাইপোথিসিস হচ্ছে এখানে এই ট্রি এর অর্থাৎ ওই ডেটাগুলো থেকে সেভারেল ট্রি হতে পারে, এক একটা ট্রি হচ্ছে এক একটা হাইপোথিসিস। তো এখানে যে ট্রিটা ডেভেলপ করা হয়েছে বা প্রেজেন্ট করা হয়েছে, দিস ইজ ওয়ান কাইন্ড অফ পসিবল রিপ্রেজেন্টেশন হাইপোথিসিস, একটা হাইপোথিসিস। হিয়ার ইজ দ্য ট্রু ট্রি ফর দ্য ডিসাইডিং হোয়েদার টু ওয়েট, এখানে ওয়েট করব কিনা। এখানে যে বেশ কিছু অপশনের কথা বলছে, প্যাট্রন যদি নান হয়, সাম হয়, ফুল যদি হয়, এরপরে ওয়েট এস্টিমেট। এখন ওয়েট এস্টিমেট টাইমটা যদি 60 বেশি ওয়েট করতে হয় তাহলে একেবারে না, আমরা ওয়েট করব না। যদি 30 to 60 হয় তখন অল্টারনেট চিন্তা করব, কোনো রেস্টুরেন্ট আছে কিনা, কি সেখানে রিজার্ভেশন আছে কিনা, ফ্রাইডে কি স্যাটারডে, এরপরে ট্রু ফলস, ইয়েস অর নো। আবার 10 থেকে 30 মিনিট তখন চিন্তা করবে আমি হাংরি কিনা, হ্যাঁ। আর যদি 10 মিনিটের কম হয় তাহলে ইয়েস, একটু ওয়েট করলে তো আমরা টেবিল পাচ্ছি, এই। এরপর হাংরি, হ্যাঁ, ইয়েস নো। এরপর অল্টারনেট, ইয়েস নো। রেইনিং, ইয়েস নো। এই বিভিন্ন ক্যাটাগরি আছে। তো যাই হোক, এই যে মানে টেবিলের আমরা টেবুলেটেড ইনফরমেশন থেকে আমরা একটা ডিসিশন ট্রির একটা হাইপোথিসিস বলা হচ্ছে, এটা কিভাবে জেনারেট করলাম সেটা আমরা পরে বলতেছি, বাট ইটস ওয়ান কাইন্ড অফ প্রেজেন্টেশন আর কি, হ্যাঁ। এটা একটা সিঙ্গেল প্রেজেন্টেশন। এখন আমরা যেটা দেখবো যে এখান থেকে আমাদের এই এক্সাম্পলটাকে আরেকটু ইজি করার জন্য এখানে খুব ছোট আরেকটা ইন্টারনাল এক্সাম্পল এখানে উপস্থাপন করা হচ্ছে। সেটা হচ্ছে যে ডিসিশন ট্রি ক্যান এক্সপ্রেস ফর দ্য ইনপুট অ্যাট্রিবিউট। এখানে ইনপুট অ্যাট্রিবিউট হিসেবে বলা হচ্ছে যে আমরা এক্সোর যে বুলিয়ান অপারেশন করি সেটা ডিসিশন ট্রি দেখানো হচ্ছে এক্সর। তাহলে আমাদের যদি ট্রু ভেরিয়েবল থাকে, তার ট্রু ভেরিয়েবলের রিপ্রেজেন্টেশন ফর, অর্থাৎ এখানে 4টা এক্সপ্রেশন আছে বা এখানে এক্সাম্পল আছে 4টা। তো 4টা এক্সাম্পল, তাহলে এক্সর এর আমরা ট্রুথ টেবিল যদি দেখি, এই ট্রুথ টেবিলটা আমরা জানি যখন এ এবং বি
ডিফারেন্ট ভ্যালু হয়, অর্থাৎ ফলস পজিটিভ অথবা ট্রু ফলস, দেন তখন আউটপুট ট্রু হয়, আদারওয়াইজ এফ হয়। এটা তো আমরা ট্রুথ টেবল জানি। এখন এই ট্রুথ টেবল অনুযায়ী যদি এখানে দেখায়, তাহলে এখানে এই ধরনের একটা ডিসিশন ট্রি জেনারেট করা যায়। এ যদি ফলস হয়, বি যদি ফলস হয় ফলস, এ যদি ট্রু হয়, বি ফলস হয় ট্রু, এ ট্রু বি ট্রু। এই এখন there is a consistent decision tree for any training set with one path leaf, for example এগুলো লিভ, আচ্ছা, unless এত but is probable will not generalize the new example, prefer to find more compact decision tree। আচ্ছা, এখন আমরা যে উদাহরণ নিচ্ছিলাম, আমরা যদি সেখানে আসি, ফাইন্ডিং দ্য কম্প্যাক্ট ডিসিশন ট্রি, আসলে কম্প্যাক্ট ডিসিশন ট্রি করার ক্ষেত্রে যেটা আমাদের একটা সাজেশন that was delivered বা motivated by Occam's razor, সেই সাজেশনটা হচ্ছে ফাইন্ডিং দ্য স্মলেস্ট ডিসিশন ট্রি ইজ অ্যান আনসলভড প্রবলেম। একটা স্মলেস্ট, খুবই স্মলেস্ট ডিসিশন ট্রি, এটা একটা এনপি হার্ড প্রবলেম, বাট আমরা অপটিমাম একটা ডিসিশন ট্রি ডেভেলপ করতে পারি। দেয়ার আর হিউরিস্টিক দ্যাট ফাইন্ড দ্য রিজনেবল ডিসিশন ট্রি ইন মোস্ট প্র্যাকটিক্যাল কেসেস। হ্যাঁ, রিজনেবল ডিসিশন ট্রি। এখন হাইপোথিসিস স্পেসের কথা বলা হলো, যে হাইপোথিসিস মানে এক একটা ডিসিশন ট্রি একটা হাইপোথিসিস, এবং সকল হাইপোথিসিস মিলে হাইপোথিসিস স্পেস। তাহলে হাউ মেনি ডিস্টিংক্ট ডিসিশন ট্রি উইথ এন বুলিয়ান অ্যাট্রিবিউট, এন বুলিয়ান অ্যাট্রিবিউটের জন্য কতটা ডিসিশন ট্রি হতে পারে। নাম্বার অফ বুলিয়ান ফাংশন, এখানে বলতেছে নাম্বার অফ ডিস্টিংক্ট ট্রুথ টেবিল 2 টু দি পাওয়ার n হতে পারে। তো সো 6 বুলিয়ান অ্যাট্রিবিউটের জন্য এতটা ডিসিশন ট্রি হতে পারে। যাই হোক, এখন ডিসিশন ট্রি লার্নিং এর ক্ষেত্রে আমাদের সেই কথা যে ফাইন্ড এ স্মল ট্রি কনসিস্ট উইথ দ্য ট্রেনিং এক্সাম্পল, ট্রেনিং এক্সাম্পল থেকে একটা স্মল ট্রি আমাদের ডিজাইন করতে হবে, এবং সেই ক্ষেত্রে আইডিয়াটা হচ্ছে এই কাজটা রিকার্সিভলি করতে হবে। কোনটা? চুজ দ্য মোস্ট সিগনিফিকেন্ট অ্যাট্রিবিউট অ্যাজ এ রুট। তাহলে আমাদের এখানে যতগুলো অ্যাট্রিবিউট আছে, আমরা আগেই বলেছি এই সবগুলো অ্যাট্রিবিউট, এখন এই অ্যাট্রিবিউটের মধ্যে মোস্ট সিগনিফিকেন্ট অ্যাট্রিবিউটটাকে রুট করতে হবে। রুট করার পরে বাকি যে অ্যাট্রিবিউট গুলো থাকবে তার মধ্যে যেটা মোস্ট সিগনিফিকেন্ট তারপরে নোড হিসাবে আসবে, এরপরে যেটা সিগনিফিকেন্ট তারপরে নোড হিসাবে আসবে, এইভাবে রিকার্সিভলি চলে আসবে। সেই কথাটা এখানে বলা হচ্ছে যে রিকার্সিভলি চুজ মোস্ট সিগনিফিকেন্ট অ্যাট্রিবিউট, হ্যাঁ, ইন অফ এ সাবট্রি, এইভাবে চলতে থাকবে। আচ্ছা, ডিসিশন ট্রি যেভাবে আমরা কনস্ট্রাক্ট করব তার একটা শিরোকোড বা অ্যালগরিদম এখানে দেয়া আছে। সেই অ্যালগরিদমটা একটা ফাংশন দিয়ে বোঝানো হচ্ছে ডিটিএল, ডিসিশন ট্রি লার্নিং এক্সাম্পল অ্যাট্রিবিউট ডিফল্ট, হ্যাঁ, রিটার্ন করবে একটা ডিসিশন ট্রি। ফার্স্ট স্টেপ, ইফ এক্সাম্পল ইজ এমটি দেন রিটার্ন ডিফল্ট, যদি কোনো এক্সাম্পলই না থাকে তাহলে রিটার্ন ডিফল্ট করবে, কোনো ট্রি হবে না। এলস ইফ অল এক্সাম্পল হ্যাভ দ্য সেম ক্লাসিফিকেশন দেন রিটার্ন দ্য ক্লাসিফিকেশন। এখন সকল এক্সাম্পল গুলো যদি সেম ক্লাসিফিকেশন হয়, অর্থাৎ ট্রু অর ফলস, তাহলে রিটার্ন দ্য কি সেম ক্লাসিফিকেশন। হ্যাঁ, আচ্ছা, এলস ইফ অ্যাট্রিবিউট ইজ এমটি দেন রিটার্ন মোড এক্সাম্পল, যদি এমটি থাকে অ্যাট্রিবিউট তাহলেও তো কোনো কিছু আসবে না। বাস, এগুলো কোনোটাই যদি না হয়, অর্থাৎ যখন কাজ করার মতো সিচুয়েশন থাকে, দ্যাট মিনস উই নিড টু চুজ দ্য বেস্ট অ্যাট্রিবিউট। হাউ ডু উই চুজ দ্য বেস্ট অ্যাট্রিবিউট? বেস্ট চুজ অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট এন্ড এক্সাম্পল, এই অ্যাট্রিবিউট এক্সাম্পল গুলো নিতে হবে, এর মধ্যে এ নিউ ডিসিশন ট্রি উইথ দ্য রুট টেস্ট বেস্ট। তাহলে বেস্ট অ্যাট্রিবিউট যেটা হবে সেটা দিয়ে একটা ট্রি ইনিশিয়েট করতে হবে। ফর ইজ ভ্যালু ভিআই অফ বেস্ট, হাউ টু মেক দ্য বেস্ট অ্যাট্রিবিউট, এখানে এলিমেন্ট অফ এক্সাম্পল উইথ দ্য বেস্ট ইকুয়াল টু ভিআই, দেন সাবট্রি এক্সাম্পল অ্যাট্রিবিউট মাইনাস বেস্ট। আচ্ছা, যে এক্সাম্পলটা বেস্ট হয়ে গেল সেই এক্সাম্পলটা বাদ দিয়ে বাকিগুলোর মধ্যে আবার খুঁজতে হবে বেস্ট, এইভাবে বেস্ট করে করে রোটেটেড আকারে এই ট্রিটা গঠন করতে হবে। এখন এই শিরোকোডে কিন্তু বলা হয়নি হাউ টু জাস্টিফাই দ্য বেস্ট অ্যাট্রিবিউট, হ্যাঁ, আর হাউ টু টেস্ট দ্য বেস্ট অ্যাট্রিবিউট, বেস্ট অ্যাট্রিবিউটটা কিভাবে টেস্ট করবে সেটা হচ্ছে এখন আমাদের সিগনিফিকেন্ট ব্যাপার বা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আচ্ছা, সেটার ক্ষেত্রে চুজিং অ্যান অ্যাট্রিবিউট, আমরা কোন অ্যাট্রিবিউটটাকে চুজ করব, এখানে আইডিয়া ইজ দ্যাট a good attribute split the example into subset that are ideally all positive or all negative। এখন আমাদের যে যে অ্যাট্রিবিউটটাকে আমরা আসলে গুড বলবো, সেই অ্যাট্রিবিউটটা যদি এমন হয় যে তার সকল ভ্যালুগুলি হয় পজিটিভ অথবা নেগেটিভ। যেমন কি এখানে দেখো, এখানে এই যে অল্টারনেট, বার, ফ্রাইডে, হিউম্যান, প্যাট্রন, ট্রাইব, এখানে যদি এমন হতো যে এখানে এই যে যে প্যাট্রনের সাম আছে,
ফুল আছে, সাম আছে, সাম ফুল সাম, তাই না? এইগুলো। আচ্ছা, সামের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে কি? সাম ট্রু, ফুল ফলস, সাম ট্রু, সাম ট্রু, সাম ট্রু, আর নেই ফুল ফলস, ফুল ট্রু। আচ্ছা, নান ফলস, নান ফলস। আচ্ছা, তো এই যে আমরা অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো যদি দেখি, তো গুড অ্যাট্রিবিউট হচ্ছে সেটাই যেটার এই অ্যাট্রিবিউটের সকল ভ্যালুগুলির, যেমন সামের সকল ক্ষেত্রে যদি ট্রু হয়, ফুলের সকল ক্ষেত্রে যদি ফলস হয়, এবং এর দুইটাই যদি ভ্যালু থাকতো, তাহলে সেটা হচ্ছে গুড অ্যাট্রিবিউট। একেবারে সেটা মানে গুড অ্যাট্রিবিউট কেন, সেটার একবারে বলা হচ্ছে যে তার দুইটা পোর্শন যদি থাকে। যেমন আমরা গুড অ্যাট্রিবিউটের উদাহরণ এভাবে বলতে পারি, যেমন হচ্ছে যে যদি একটা ফেয়ার কয়েন ইয়ে করা হয়, টস করা হয়, তো ফেয়ার কয়েন টস করা হলে কি করবে? একবার হেড করবে, একবার টেল করবে, তাই না? তো হেড করলে হেড করতেছে, তার আউটপুট হেড, আর টেল তার আউটপুটটা টেল। তার মানে দুইটার অপরচুনিটি 50%, এবং দুইটারই ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু, এবং যতবার হেড ততবারই হেড হচ্ছে, দুইটা যেহেতু ভ্যালু। সেই ক্ষেত্রে তাহলে কি হয়? তার প্রবাবিলিটি মানে পোর্শন হচ্ছে 1/5, মানে 1/2, তার মানে 0.5, এরও 0.5, এরও 0.5। এই 0.5 যখন দুইটার ভ্যালুর ক্ষেত্রে থাকে, এবং এইটাকে যখন আমরা হচ্ছে এন্ট্রপি ক্যালকুলেশন করা হয়, সেটার জন্য 1 বিট হয়, অর্থাৎ এর আনসার্টেনটি সেই ক্ষেত্রে 0.5 ইকুয়াল টু 1 বিট। হ্যাঁ, এন্ট্রপি, সেই এন্ট্রপি 1 বিট মানে এটা হচ্ছে 50% প্রবাবিলিটি থাকাটা, এটা হচ্ছে হাইস্ট। তো সেইটাকে বলা হচ্ছে যে আমাদের সবচেয়ে বেস্ট অ্যাট্রিবিউট। তো এখানে কিন্তু আমরা প্যাটার্ন বা যে কোনোটা দেখে সেই একবারে কমপ্লিটলি বেস্ট অ্যাট্রিবিউট পাওয়া যাচ্ছে না, বাট এখানে দেখতে হবে যে এর কাছাকাছি অ্যাট্রিবিউট কোনটা আছে। যেমন এখানে তোমরা টাইপের ক্ষেত্রে দেখো, দেখো ফ্রেন্ডস হচ্ছে এখানে ট্রু, এখানে ফ্রেন্ডস আবার ফলস, থাই ফলস, এখানে থাই ট্রু। তার মানে এখানে কিছুটা এই যে প্যাটার্নের ক্ষেত্রে সাম ট্রু, সাম ট্রু, সাম ট্রু, এই তিনটা সামই ট্রু, কিন্তু এখানের ক্ষেত্রে আবার মিক্সড। আমরা এই বিষয়টা দেখি। আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম এখানে, যে এখানে আমরা মূলত আসবো যে আসলে গুড আইডিয়া ইজ দ্যাট এ গুড অ্যাট্রিবিউট স্প্লিট the example into the subset that are ideally all positive or all negative। এখন দেখো প্যাট্রনের যে ভ্যালুগুলি আছে 1, 1, 2, 3, 4, 5, 6, এখানে 6টা, এখানে 6টা, 12টা, যেহেতু আমাদের 12টা এক্সাম্পল। আচ্ছা, 12টা। এখন তুমি যদি দেখো ওখানে প্যাট্রনের দেখবা যে নামে আছে 2টা, নাম, নান ফলস, তার মানে নানে 2টাই ফলস, নানে 2টা আছে, 2টা ফলস। সামে আছে 4টা, 4টাই ট্রু। এখন তার মানে এইটা হচ্ছে আসলে ফলস, এই কালারটা। আর ব্লু, এটা এটা গ্রিন, গ্রিন কালারটা, গ্রিন কালারটা হচ্ছে ট্রু। আচ্ছা, তো তাহলে এটা ফলস, নানে 2টাই ফলস, সামে 4টাই এটা গ্রিন, এটা ট্রু। ফুলে কিছু ফলস, কিছু ট্রু, অর্থাৎ 6টার মধ্যে 2টা ট্রু, 4টা ফলস। আর টাইপের ক্ষেত্রে 12টার মধ্যে ফ্রেঞ্চ রেস্টুরেন্ট যেখানে ট্রু ফলস, ইটালিয়ান ট্রু ফলস, থাই ট্রু ফলস, বার্গার ট্রু ফলস। তাহলে আমরা আপাত দৃষ্টিতেই বলতে পারি যে এই যে আইডিয়া একটা গুড অ্যাট্রিবিউট হওয়ার ক্ষেত্রে যদি অল পজিটিভ অল নেগেটিভ হয়, অর্থাৎ কোনো আইডিয়ার ক্ষেত্রে, যেমন এটা 3টা ভ্যালু প্যাট্রনের অ্যাট্রিবিউটের, 3টা ভ্যালুর মধ্যে 2টা কিন্তু সেপারেটেড, একটাই একটু মিক্সড আছে, আর এখানে 4টাতেই মিক্সড। আমরা অ্যাপারেন্টলি বলতে পারি যে প্যাট্রন ইজ দ্য গুড অ্যাট্রিবিউট দেন ট্রাই, কারণ এর সেপারেশন আছে, অল ফলস, অল পজিটিভ, মিক্সড, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এটা তো মিক্সড অল। যাই হোক, এটা গেল। কিন্তু আমরা মূলত এটাকে একটা ক্যালকুলেশনের মাধ্যমে দেখব, আমরা এন্ট্রপি এবং গেইন ক্যালকুলেশন করে বলতে পারবো যে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট অ্যাট্রিবিউট। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে ডিসিশন ট্রি লার্ন ফ্রম দ্য 12 এক্সাম্পল, আমরা আগেরটা দেখেছি
Substantially simpler than the true tree, a more complex hypothesis is not justified by a small amount of data. Small amount of data দিয়ে more complex hypothesis justify করা যায় না, এটা সিম্পল কথাই। আচ্ছা, এখন আমরা আসলে ইনফরমেশন থিওরির কিছু রুলস বা কিছু ডেফিনেশনের মাধ্যমে আমরা আসলে মূলত আমাদের হচ্ছে বেস্ট অ্যাট্রিবিউটটা আমরা আইডেন্টিফাই করব। তো বেস্ট অ্যাট্রিবিউট আইডেন্টিফাই করার জন্য আমাদের দরকার হবে এনট্রপি। আমি একটু এটা শেয়ারিংটা একটু অফ করে আরেকটা আমার বই শেয়ারিংটা একটু দেখবো। আমরা এনট্রপি যে এনট্রপিটা দেখবো, তো যে এনট্রপির মাধ্যমে আমরা ডিসিশন ট্রিটা ডিজাইন করছি, সেই ক্ষেত্রে আমরা দেখবো যে এনট্রপি বলতে কি বুঝি একটু। আচ্ছা, এনট্রপি উই নিড দেন, এখানে মনে হয় তোমরা দেখতে পাচ্ছ, উই নিড দেন ফেয়ারলি গুড অর রিয়েলি ইউজলেস উই ক্যান ইমপ্লিমেন্ট ইম্পর্টেন্স ফাংশন। ওইখানে দেখানো হচ্ছে যে অর্থাৎ ওই অ্যালগরিদমটার কথা বলা হচ্ছে যে উই ডিফাইন দ্য টার্ম এনট্রপি দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটি অফ ইনফরমেশন থিওরি। এনট্রপি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি অফ ইনফরমেশন থিওরি। এখন এনট্রপি বলতে কি বুঝি? এনট্রপি ইজ এ মেজার অফ আনসার্টেনটি অফ এ র্যান্ডম ভেরিয়েবল, অর্থাৎ কোন একটা র্যান্ডম ভেরিয়েবলের আনসার্টেনটিটা মেজার করে এনট্রপি। অ্যাকুইজিশন অফ ইনফরমেশন করসপন্ডিং টু এ রিডাকশন ইন এনট্রপি। এ র্যান্ডম ভেরিয়েবল উইথ only one values, a coin that is always come of a head has no uncertainty। এটার কথা বলা হচ্ছে যে একটা কয়েন যদি অলওয়েজ হেড আসে তাহলে কি হয়? এ কয়েন অলওয়েজ হেড আসে তাহলে সেটার ক্ষেত্রে কোনো কি নেই, কোনো there is no uncertainty, thus the entropy is defined to 0। তাহলে আমরা কি বুঝলাম? যে এনট্রপি ইজ এ মেজার অফ আনসার্টেনটি অফ এ র্যান্ডম ভেরিয়েবল। একটা র্যান্ডম ভেরিয়েবলের আনসার্টেনটিটা মেজার করে, এন্ড অ্যাকুইজিশন অফ ইনফরমেশন করসপন্ডিং টু দ্য রিডাকশন অফ এনট্রপি। আচ্ছা, সেটার ক্ষেত্রে এখন যদি কোনো একটা র্যান্ডম ভেরিয়েবলের শুধু একটা ভ্যালু আসে তাহলে দেয়ার ইজ নো আনসার্টেনটি, সো এনট্রপি ইজ ডিফাইন্ড টু 0। দাস উই গেইন নো ইনফরমেশন বাই অবজার্ভিং ইটস ভ্যালু। এখন এই ধরনের অবজারভেশন থেকে, এক্সপেরিমেন্ট থেকে আমরা কোনো ইনফরমেশনই গেইন করতে পারি না। আমি যে উদাহরণটা অলরেডি তোমাদেরকে বলেছি, এ ফ্লিপ অফ ফেয়ার কয়েন, অর্থাৎ আমাদের যদি শুধু হেড আসে তাহলে সেখানে কোনো আনসার্টেনটি নেই, কিন্তু যদি আমরা একটু আনসার্টেনটি বাড়িয়ে দিই, অর্থাৎ 100 বারের মধ্যে 5 বার হেড আসবে, 95 বার ট্রেল আসবে, কিছুটা আনসার্টেনটি আসলো, আরো বাড়াতে থাকে, বাড়াতে বাড়াতে কত পর্যন্ত বাড়াতে পারে? হাইস্ট আমরা 50% বাড়াতে পারি, কারণ 50% যখন ক্রস করবে তাহলে অন্যদিকে চলে যাবে। 50-র পরে আর আনসার্টেনটি বাড়ানো সম্ভব না। সেই কথা বলা হচ্ছে যে এ ফ্লিপ অফ এ ফেয়ার কয়েন, একটা ফেয়ার কয়েনকে যদি আমরা ফ্লিপ করি, লাইকলি টু কাম আপ হেডার অর ট্রেল, 0 or 1, and we will soon show that its count as a 1 bit of entropy। তার মানে আসলে এটা যদি হেড অর টেল ফেয়ারলি আসে তাহলে 50%, 0.5 into 0.5 অবস্থা আসে, তার মানে 1 bit entropy। দ্য রোল অফ এ ফেয়ার 4 সাইডেড, এটার ক্ষেত্রেও সেম। তো এখন এই ক্ষেত্রে কিছু ক্যালকুলেশন এখানে করা হয়েছে। ইন জেনারেল দ্য এনট্রপি অফ এ র্যান্ডম ভেরিয়েবল ভিকে উইথ দ্য প্রবাবিলিটি ইজ ডিফাইন্ড এইচ অফ ভি, এইভাবে ডিফাইন করা, এবং এটা হচ্ছে probability of vk log to 1 by vk। এটা হচ্ছে এনট্রপির ইকুয়েশন। এই এনট্রপির ইকুয়েশনটা এই pk এটা যদি আপ করা হয় তাহলে এখানে একটা মাইনাস আসে, এটা তোমরা জানো, সেই মাইনাসটা সামনে দিয়ে এনট্রপির ইকুয়েশনটা এখানে ড্র করা হয়। আচ্ছা, এখন বলতেছে যে আমরা যে ফেয়ার কয়েনের কথা বললাম যে এর এনট্রপি 1 আসবে, একটা ফেয়ার কয়েনের ক্ষেত্রে কি এখানে দুইটা পার্ট, কিন্তু এটা কে মানে কি, কে মানে কতবার ট্রায়াল হবে? ট্রায়াল তো ফেয়ার কয়েনের দুইবার, একটা হেড একবার ট্রেল। তাহলে হেডের ক্ষেত্রে 0.5 প্রবাবিলিটি, এটা 0.5 প্রবাবিলিটি লগ টু 0.5 প্রবাবিলিটি, টেলের ক্ষেত্রে 0.5 লগ টু 0.5 ইকুয়াল টু 1। এটা ক্যালকুলেশন করলে 1 আসে। আচ্ছা, এখন এখানে আরেকটা এক্সাম্পল বলা হচ্ছিল, যদি একটা বায়াসড কয়েনের কথা বলা হয়, অর্থাৎ আনফেয়ার কয়েন, দ্যাট ইজ বায়াসড কয়েন। বায়াসড কয়েন দ্যাট কামস আফটার 99% টাইমস, হেড আসবে 99% টাইম এবং 1% টাইমে টেল আসবে, তাহলে সেইটার ক্ষেত্রে আমরা যদি এনট্রপি ক্যালকুলেশন করি 0.99% এবং 0.01, তাহলে 0.08, এটা খুবই কম এনট্রপি ভ্যালু আসতেছে।
সেই কথা বলা হচ্ছে এই। তো এখন এখান থেকে আমরা আমরা যে ডিসিশন দিতে পারি যে ইফ এ ট্রেনিং সেট কন্টেন্ট পি পজিটিভ এক্সাম্পল এন্ড নেগেটিভ এক্সাম্পল দেন দি entropy of the goal attribute is by that h of goal equal to we will help bq as the entropy of the boolean random variable। তাহলে entropy of a boolean random variable যদি দুইটা পোর্শন থাকে পজিটিভ এবং নেগেটিভ তাহলে এটা হয় entropy of boolean random variable। এখন আমরা এই উদাহরণ যেটা আমরা বুঝলাম সেখান থেকে আমরা আসলে আমাদের ওই এক্সাম্পলে আসবো। ওই এক্সাম্পলের ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে কি ছিল, রেস্টুরেন্ট এক্সাম্পলের ক্ষেত্রে সেখানে হচ্ছে 12টি এক্সপেরিমেন্ট ছিল এবং পজিটিভ ইকুয়াল টু নেগেটিভ ইকুয়াল টু 6, তার মানে টোটাল 12টি। আচ্ছা, অন দ্য করসপন্ডিং এন্ট্রপি ইজ 0.5 এক্স্যাক্টলি 1 বিট। 0.5 এক্স্যাক্টলি 1 বিট মানে এটা একটা ফেয়ার কয়েনের মতো। এ মাইট বি অনলি 1 বিট, উই ক্যান measure exactly how much we look the entropy after one attribute। আচ্ছা, এখন আমাদের টোটাল যদি ই যে অ্যাট্রিবিউট গুলো ট্রেনিং সেট আছে এটাকে E1 থেকে ED পর্যন্ত ইয়ে করা হয়, ভাগ করা হয়, সেখানে নেগেটিভ যেটা এন কে, পজিটিভটাকে পি কে বলা হয়। আচ্ছা, এরপরে তাহলে আমাদের যে এন্ট্রপি গোল যেটা পি কে বাই পি কে এন মাইনাস 1। আচ্ছা, এরপরে 8 ভ্যালুর অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমাদের একটা ভ্যালুর অ্যাট্রিবিউটের যখন ক্যালকুলেশন বের করা হয় এরপর রিমেনিং গুলোর ক্ষেত্রে যদি আমরা রিমাইন্ডার অফ পি কে এন কে এই প্রপোর্শন পাই তাহলে ইনফরমেশন গেইন হচ্ছে যে এই টোটাল যে গোল অ্যাট্রিবিউট মাইনাস রিমাইন্ডার অ্যাট্রিবিউট, এটা হচ্ছে ইনফরমেশন গেইনের থিওরি। এবং এই ইনফরমেশন গেইনের থিওরি অনুযায়ী আমরা তখন বের করব যে হুইচ অ্যাট্রিবিউট ইজ গুড এবং হুইচ অ্যাট্রিবিউট ইজ বেস্ট। আচ্ছা, এখন আমরা ওখানে যে অ্যাট্রিবিউট গুলো ছিল তার মধ্যে আমরা সবগুলো ক্যালকুলেশন করা যায়। তো মূলত আমরা অ্যাপারেন্টলি দেখেছিলাম দুইটা অ্যাট্রিবিউটের কথা, একটা হচ্ছে প্যাটার্ন এবং একটা টাইপ। তো প্যাটার্ন এবং টাইপ এই অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউটের ক্ষেত্রে যদি আমরা দেখি তার গেইন ক্যালকুলেশন করলে এটা আসে। তো এটা কিভাবে আসে এটা একটু বোঝার জন্য আমাদের ওই পিকচারটাতেই যেতে হবে। তো আমরা ওখানেও যদি যাই সেটা দেখতে পারবো। এখন এখানে একটা জিনিস দেখো যে আমরা যখন প্যাট্রনে ছিলাম তোমাদের মনে আছে কিনা যে ওখানে নাম, সাম এবং ফুল ছিল। নানে ছিল দুইটা নেগেটিভ, সামে ছিল 4টা পজিটিভ এবং ফুলে ছিল এর 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 কম্বিনেশন, দুইটা পজিটিভ আর মানে 4টা নেগেটিভ। আচ্ছা, তো এখন আমরা সেইটা যদি দেখি যে এই প্রত্যেকটার ক্ষেত্রে তুমি এই ইকুয়েশনটা যদি দেখো যে পি কে প্লাস এন কে বাই পি প্লাস এন, হ্যাঁ, পি কে প্লাস এন কে বাই পি প্লাস এন। আচ্ছা, এটা এবং বি পি কে অর্থাৎ পজিটিভটা আসবে বাই পি কে প্লাস এন কে। এখন তুমি যদি দেখো তাহলে এখানে কি আসছে, প্রথমে যে না সেখানে কি ছিল, অর্থাৎ দুইটাই নেগেটিভ ছিল, তার মানে 12টার মধ্যে ছিল দুইটা, তাহলে পি কে প্লাস এন কে তার মানে 2/12। বি বি হচ্ছে ওখানে কত ছিল আমরা দেখবো, আবার ওখানে ছিল হচ্ছে কোনো পজিটিভই ছিল না, অল আর নেগেটিভ ছিল না নে, এই জন্য 0/2। এরপরে সামে কি ছিল, 4টা পজিটিভ ছিল, তাহলে 4/12 টোটালি এই যে এটা, এবং 4/4। এরপরে ফুলে ছিল দুইটা পজিটিভ, সো 2/6, 6টার মধ্যে। এভাবে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 0.54 বিট পাই। গেইনের ক্ষেত্রে সিমিলারলি যদি ক্যালকুলেশন করা হয় 0 বিট পাই। এজন্য প্যাট্রন অ্যাট্রিবিউটটা বিট টাইপ অ্যাট্রিবিউটের চেয়েও বেটার, কারণ এই গেইন ক্যালকুলেশন করে। আচ্ছা, আমরা যদি আবার আমাদের স্লাইডটাতে আসি, আচ্ছা এই যে এখানে দেখো আমরা কিন্তু এখানে এই যে এটা দুইটা পজিটিভ ছিল, 4টা পজিটিভ ছিল, এখানে কোনো পজিটিভই ছিল না। ঠিক এইভাবে যদি আমরা সাজানো দেখি সেইভাবে আমাদের এই ক্যালকুলেশন গুলো এখানেও আছে। এই ক্যালকুলেশন গুলো যদি দেখি যে এখানে কোথায় পজিটিভ ছিল কোথায় নেগেটিভ ছিল, নেগেটিভ পজিটিভ আর এই অবস্থা ছিল এখান থেকে, তাহলে 0.5 এখান থেকে 0। তাহলে এই থেকে আমরা বুঝতে পারছি যে সকল এভাবে যদি ক্যালকুলেশন করি আমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য ক্যালকুলেশন করতে পারবো। তো এর মধ্যে প্যাট্রন যে অ্যাট্রিবিউটটা তার গেইন ভ্যালুটাই হাইস্ট হবে। এই জন্য
আসলে প্যাট্রনকেই বলা হলো যে সে রুট হবে। হ্যাঁ, আমাদের পরবর্তী নেক্সট স্টেপের জন্য হাঙ্গরির কথা বলেছে, বাকিগুলোর মধ্যে প্যাট্রন বাদ দিলে হাঙ্গরির যে এটা হচ্ছে সেটা হচ্ছে 0.25 হয়, এটা হচ্ছে তাদের মধ্যে বড়, তারপরে আসতেছে হাঙ্গরি। তো এইভাবে যদি আমরা দেখি তাহলে ফাইনালি আমরা একটা ট্রি সাজাতে পারবো। এখন এই ট্রিটা যদি সাজানোর পরে এখন আমরা ওই যে ভ্যালু গুলো দেখি, যে এক্সাম্পল গুলো যদি দেখি, যে ফার্স্ট এক্সাম্পলের কথাই মনে করো যে সেখানে কি আছে। এখানে আমরা যে এক্সাম্পল গুলো দেখেছিলাম সেখানে যদি আমরা এক্সাম্পল গুলোটা দেখি যে যে ভ্যালুটা দেওয়া আছে, যেমন ফার্স্টে আছে অল্টার, অল্টার হচ্ছে ইয়েস। আমরা ওয়ান এক্সাম্পল দেখি, অল্টার হচ্ছে ইয়েস, টাইপ বার্গার ফ্রাইডে অল্টার ইয়েস। অল্টার পর্যন্ত আসলে অল্টার অ্যাট্রিবিউটের টাইপটা ভ্যালুটা খুবই কম, এই জন্য অল্টার পর্যন্ত আর আসে নাই। আচ্ছা, বার, বার হচ্ছে বার টাইপ ফ্রান্স, ইতালি, থাই, আচ্ছা এর যে কোনো একটা আছে। আচ্ছা, ফ্রাইডে, স্যাটারডে, প্রত্যেকটা এইভাবে অ্যাট্রিবিউট গুলো যদি দেখা হয় এবং সিকোয়েন্সিয়ালি যদি দেখা হয় যে এখন আমরা টেবিল ওয়েট করব কি করব না সেটা, অর্থাৎ যদি প্যাট্রনটা নাম হয় তো সরাসরি হচ্ছে নো। আচ্ছা, প্যাট্রন যদি সাম হয় ইয়েস। এখন প্যাট্রন যদি ফুল হয়, ফুল হওয়ার পরে তখন কি হাংরি, হাংরি নো অর ইয়েস। যদি সে হাংরি না থাকে তাহলে নো, টেবিলের জন্য ওয়েট করার দরকার নেই। আচ্ছা, যদি হাংরি থাকে টেবিলের জন্য ওয়েট করবে। এখন টাইপ দেখবে যে ফ্রান্স যদি হয় হ্যাঁ তাহলে ওয়েট করবে, ইটালি হলে দরকার নেই, থাই হলে কি করবে তখন দেখবে যে ফ্রাইডে আর স্যাটারডে ইয়েস অন। এখন এইটার ক্ষেত্রে হয়তো তুমি বলতেছো যে আচ্ছা ইটালির জন্য করলো না ফ্রান্সের জন্য করলো কেন, টেবিল ওয়েট করবে কেন? আসলে এগুলো কোনো যুক্তি নেই, যুক্তিটা হচ্ছে ডেটা, ডেটা সেটটা যেভাবে দেয়া আছে তুমি যদি ওখানে দেখো যে হ্যাঁ যখন টাইপ হচ্ছে তুমি যদি তোমার উদাহরণগুলোতে দেখো যে অর্থাৎ রেস্টুরেন্ট টাইপ যদি ফ্রান্স হয়, হ্যাঁ তাহলে দেখবা যে টেবিলের জন্য ওয়েট করতেছে। রেস্টুরেন্ট টাইপ যেখানে ফ্রান্স আছে তাহলে ওই টেবিলের জন্য ওয়েট করছে। এখন টেবিলের জন্য ওয়েট করছে। আচ্ছা, তো এইভাবে আর কি মূলত আমরা আমরা যে ডেটাগুলি আছে সেই ডেটাগুলির আলোকে ডিসিশন ট্রি জেনারেট করছি। এখন তুমি এই যে টেবিলে যে ডেটা আছে এই ধরনের অ্যাট্রিবিউট সম্বলিত তুমি X13 X14 X15 তিনটা বা চারটা বা একটা দুইটা যে কোনো নতুন কেস জেনারেট করতে পারো। করার পরে এখন এই ডিসিশন টেবিল অনুযায়ী এটা দেখো যে এটা ইয়েস বা নো হবে। অর্থাৎ এই ধরনের নতুন কেসের ক্ষেত্রে ভ্যালু থাকলে এই হচ্ছে তার ক্ষেত্রে আসলে আউটপুটটা কি আসবে। তার মানে এটা কি করলো, এটা একটা ডিসিশন ট্রি এর মাধ্যমে একটা ক্লাসিফায়ার, এই ক্লাসিফায়ার কি করতেছে তার এক্সিস্টিং ডাটা থেকে একটা ডিসিশন মেকিং ক্লাসিফায়ার তৈরি হলো। এখন নতুন কেসের ক্ষেত্রে তার অ্যাট্রিবিউটের ভ্যালু দিলে বলে দিতে পারবে এই ভ্যালু হলে তাহলে টেবিল রেস্টুরেন্টে টেবিলের জন্য ওয়েট করবে কি না। তাহলে এই হচ্ছে আমাদের ডিসিশন ট্রির মোটামুটি এক্সাম্পল থেকে আমরা কিভাবে ট্রেনিং সেটের মাধ্যমে একটা ফাইনাল ডিসিশন ট্রি জেনারেট করলাম। আচ্ছা, এরপরে এই ডিসিশন ট্রির আরো বেশ কিছু বিষয় আছে, তো আমরা সেটা দেখার আগে আমাদের এই স্লাইডটাতে আসলে আমাদের বইয়ের সঙ্গে বেশ কিছু বিষয় গ্যাপ হয়ে গেছে, এই জন্য আমরা একটু সেগুলো আবার রিভাইজ করে বই থেকে আবার আসবো আর কি। বইটা তো আমরা দেখছিলামই। আচ্ছা, বই থেকে যদি আসি তাহলে এখানে আমাদের শুরুতেই কিছু বিষয় স্লাইডে গ্যাপ হয়ে গেছে, সেটা আমরা একটা বিষয় হচ্ছে যে আমরা বলছিলাম যে ট্রেনিং সেট, অর্থাৎ টোটাল যে ডেটা সেট থাকবে সেই ডেটা সেটটাকে আমরা ভাগ করব, হ্যাঁ ট্রেনিং সেট এবং টেস্টিং সেট। ট্রেনিং সেটটা দিয়ে কি করব আমরা আমাদের লার্নিং টেকনিকটাকে লার্ন করাবো। আমরা সুপারভাইজ লার্নিং টেকনিকে বলেছি যে ট্রেনিং সেট, এই যে এটা আমি বুঝিয়েছি সেদিনও যে ট্রেনিং সেট আছে এন সংখ্যক এক্সাম্পল আছে, অর্থাৎ x1 এটা একটা এক্সাম্পল এবং এই এক্সাম্পলের সেট অফ অ্যাট্রিবিউট আছে, আর ওয়াই হচ্ছে তার কি লেভেল ইনফরমেশন, অর্থাৎ এই যে এর মধ্যে রেস্টুরেন্টের মধ্যে অর্থাৎ ওয়েট করব না করব না, ওয়াই প্রত্যেকটার ক্ষেত্রে ওয়াই হচ্ছে এমন, আর এক্স এর ক্ষেত্রে x1 x2 xn পর্যন্ত এটা হচ্ছে আমাদের সেট অফ ওই ধরনের অ্যাট্রিবিউট সম্বলিত রেকর্ড। তো এইটার ক্ষেত্রে ফাইনালি কি করা হয়, ফাইনালি
আমরা সুপারভাইজ লার্নিং এ এক্স এবং ওয়াই এর একটা ম্যাপিং করা হয়, সেই ম্যাপিংটাকেই বলা হয় এফ ফাংশন দিয়ে। এখানে আমরা এটাকে নোটেট করতে পারি যে এফ ইকুয়াল টু ও ই ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, অর্থাৎ এই ইনপুটটা দেয়া আছে এবং ওয়াইটা লেভেল ইনফরমেশন, অর্থাৎ ওয়াইটা পাওয়া যাবে এফ এর মাধ্যমে, এবং এই এফ হচ্ছে আমাদের একটা ট্রু ফাংশন। তো আমাদের অনেকগুলো তো হাইপোথিসিস থাকে, অনেকগুলো হাইপোথিসিস মানে আমাদের এই যে এটাকে ট্রেনিং করবে, এই ট্রেনিংটারই অনেকগুলো অপশন থাকে, কোন ট্রেনিংটা নিব। তো সেই ট্রেনিংটার জন্য সেট অফ হাইপোথিসিস থাকবে। তাহলে আমাদের যে কাজটা হচ্ছে সেটা ডিসকভারি ফাংশন ইজ দ্যাট অ্যাপ্রক্সিমেট দ্য ট্রু ফাংশন, অর্থাৎ একটা এইজকে আমাদের ডিসকভার করতে হবে, এক্সপ্লোর করতে হবে যে এইজটা কি করবে, অ্যাপ্রক্সিমেট দ্য ট্রু ফাংশন। এটাই হচ্ছে আমাদের মূল কাজ, দি ফাংশন এইজ ইজ হাইপোথিসিস। এখন এই ক্ষেত্রে এখানে শুরুতে একটা এক্সাম্পল দেয়া আছে, সেই এক্সাম্পলটা হলো যে এখানে কিছু ডেটা পয়েন্ট দেয়া আছে 18.1, দেখবা এখানে সম্ভবত 7টা ডেটা পয়েন্ট দেয়া আছে। আচ্ছা, আর এক্স অ্যাক্সিসে এই ডেটা পয়েন্টের ভ্যালু, ওয়াই অ্যাক্সিসে এফ অফ এক্স, হ্যাঁ, তার হচ্ছে ফাংশন অফ এক্স এর ভ্যালু। আচ্ছা, এখন ডেটা পয়েন্টটাকে কিভাবে আমরা ফিট করতে পারি বা লার্ন করতে পারি? এই লার্ন করা এবং ফিট করা হচ্ছে একই ব্যাপার, এবং এরা যে টেকনিকের মাধ্যমে লার্ন করানো হয় সেটা যদি মডেলটা প্যারামেট্রিক হয় তাহলে তার ওই প্যারামিটারের একটা এস্টিমেটেড ভ্যালু পর্যন্ত যাওয়াটাই হচ্ছে লার্নিং। আর যদি প্যারামেট্রিক না হয় তাহলে আমরা, এবং যেমন ডিসিশন ট্রি, এখানে কোনো প্যারামিটারই ছিল না, সেখান থেকে আমাদের সকল এক্সাম্পল গুলো কনসিডার করেছি। আচ্ছা, তো এখন যেটা হয় যে এখানে দেখো এই এক্সাম্পল এতে এক্সাম্পল এক্স এবং এফ অফ এক্স ফেয়ার অ্যান্ড কনসিস্টেন্ট লিনিয়ার হাইপোথিসিস, এখানে এই সকল ডেটা পয়েন্টটাকে একটা লিনিয়ার স্ট্রেট লাইন দ্বারা ফিট করানো যায়, এই জন্য এটাকে একটা কনসিস্টেন্ট লিনিয়ার হাইপোথিসিস বলা হচ্ছে। আচ্ছা, পরবর্তীতে ডেটা পয়েন্ট গুলো একটু চেঞ্জ করা হয়েছে, এবং এই ডেটা পয়েন্ট গুলোকে ফিট করতে গেলে কোনো লিনিয়ার কার্ভ দিয়ে কিন্তু সম্ভব না। এখানে একটা নন লিনিয়ার এবং একটা পলিনোমিয়াল হাই ডিগ্রি, এখানে সম্ভবত 6 বা 7 হাই ডিগ্রি পলিনোমিয়াল ডিগ্রি দিয়ে এটাকে ফিট করানো গেছে। আচ্ছা, ফিগার 6 এ ডেটা পয়েন্ট গুলো আরেকটু চেঞ্জ হয়েছে। এখানে দেখো এটা কোনো স্ট্রেট লাইন দিয়ে ফিট করানো সম্ভব না, এবং এখানেও একটা হাই ডিগ্রি পলিনোমিয়াল কার্ভ দ্বারা এটাকে ফিট করানো হয়েছে। এরপরে ডিতেও এটা একটা হাই ডিগ্রি পলিনোমিয়াল কার্ভ দ্বারা ফিট করানো, সেই কথাগুলো এখানে বলা হচ্ছে। এ কনসিস্টেন্ট ডিগ্রি 7 পলিনোমিয়াল হাইপোথিসিস ফর দ্য সেম ডেটা সেট। ডিতে ডিগ্রি 7 পলিনোমিয়াল হাইপোথিসিস, ডিগ্রি 7 পলিনোমিয়াল হাইপোথিসিস মানে x টু দি পাওয়ার 7, এই টাইপের x টু দি পাওয়ার 7, x টু দি পাওয়ার 6, এই হাইপোথিসিস দিয়ে, অর্থাৎ এই পলিনোমিয়াল যে কার্ভ, সেই কার্ভ দ্বারা এটাকে ফিট করানো মানে প্রত্যেকটা ডেটাকে টাচ করা বা ডেটাকে ওই কার্ভের মধ্যে নিয়ে আসা। সিতে হচ্ছে এ ডিফারেন্ট ডেটা সেট হুইচ admit an exact degree 6 polynomial fit or an appropriate linear fit. D হচ্ছে a simple exact sinusoidal fit of the same data set, sinusoidal fit দিয়ে সেম ডেটা সেটটাকে ফিট করানো হয়েছে। এখন এই ফিটিং প্রক্রিয়াটা হচ্ছে এখানে আমাদের বেশ কিছু বিষয় জানতে হবে, যে এমন কিছু ডেটা সেট থাকে তাকে ফিট করতে গেলে কি করতে, আমার পলিনোমিয়ালের ডিগ্রি সংখ্যা বাড়াতে হচ্ছে, আর কিছু ডেটা সেট আছে নরমালি একটা স্ট্রেট লাইন দিয়ে ফিট করানো হচ্ছে। আসলে এই ফিটিংটার মানে কি? অর্থাৎ ফিটিংটা মানে আমি এমন একটা কার্ভ বা এমন একটা স্ট্রেট লাইনটাকে স্ট্যান্ডার্ড করতেছি নিউ কেসের ক্ষেত্রে, যাতে ওই স্ট্রেট লাইনের মধ্যে কোনো ডেটা আসলে ওটাকেও কে কি করবে, অ্যাড্রেস করতে পারে। এই জন্য এখানে একটা ব্যালেন্স অবস্থা দেওয়া দরকার। যেমন আমাদের ডেটা সেট যেভাবেই থাকুক, আমরা যদি যত হাই ডিগ্রি প্রয়োজন সব ইউজ করে যদি ডেটাকে ফিট করা যায়, এটাকে তখন ওভারফিটেড বলা হয়। হ্যাঁ, এই ওভারফিটিং অবস্থা হয়ে গেল। পরবর্তী নিউ কেসের ক্ষেত্রে এ অ্যাডজাস্ট করতে পারে না, রেগুলারাইজেশনের প্রবলেম হয়। এই জন্য আমাদের এখানে বেশ কিছু টার্ম এসেছে, যেমন একটা টার্ম হচ্ছে জেনারেলাইজ। জেনারেলাইজটা হচ্ছে যে উই সে এ হাইপোথিসিস generalize well if it's correctly predict the value of y for a novel example. অর্থাৎ নিউ কেসের ক্ষেত্রে আমরা যে হাইপোথিসিসটাকে স্ট্রেট লাইনটাকে ফিট করলাম বা লার্ন করলাম, সে যদি প্রেডিক্ট করতে পারে ভ্যালুটা নভেল কেসের ক্ষেত্রে, তাহলে আমরা বলবো এটা জেনারেলাইজ। সামটাইম দ্য ফাংশন f is stochastic, it is not strictly function of x what we have learned to a condition of probability distribution. সে কথা বলা হচ্ছে যে অনেক ক্ষেত্রে এটা প্রবলেম হবে, তো আমরা সেগুলো দেখব। যেমন ওয়াই এর ক্ষেত্রে
আমরা বলতেছি ওয়াই হচ্ছে লেভেল ইনফরমেশন, সেই লেভেল ইনফরমেশনটা কি হতে পারে, ফলস টু হতে পারে, ওয়েদারের ক্ষেত্রে সানি ক্লাউডে রেইনি হতে পারে। এখন যদি এই ধরনের ক্যাটাগরিক্যাল ভ্যালু থাকে, এটা বুলেন হতে পারে, বুলেন ইয়েস নো বাইনারি, তারপরে সানি ক্লাউডে রেইনি, সেটাকে আমরা ক্লাসিফিকেশন বলবো। অর্থাৎ ওয়াই এর মানটা যদি 2 বা মোর দেন হয়, সেটার ক্ষেত্রে সেই প্রবলেমটা হচ্ছে ক্লাসিফিকেশন প্রবলেম। আর ওয়াই এর মান যদি সিঙ্গেল একটা ভ্যালু হয় এবং নিউমেরিক ভ্যালু হয়, যেমন টেম্পারেচার, টুডেজ টেম্পারেচার, টুমোরোজ টেম্পারেচার, তাহলে সেই প্রবলেমটাকে আমরা বলবো রিগ্রেশন। তাহলে এখন এই রিগ্রেশন এবং ক্লাসিফিকেশন, এটা একটা ডিফারেন্স তোমরা শিখলে, যে মোর দেন 2 অথবা তার চেয়ে বেশি ভ্যালু যদি হয় ওয়াই এর ভ্যালু, আর ওয়াই এর ভ্যালু যদি একটা হয় এবং সেটা নিউমেরিক হয়, দ্যাট ইজ রিগ্রেশন। আচ্ছা, এখন আমি হাইপোথিসিস স্পেসের কথা বলা হচ্ছে, এখানে হাইপোথিসিস স্পেসের কথা আমি আগে বলেছি। এখন কনসিস্টেন্ট হবে কখন, যেমন আমাদের ফিগার এ, এই যে এখানে বলা হচ্ছে যে ফিগার 18.1 এ shows some data with an exact fit by straight line the polynomial 0.4x plus 3, অর্থাৎ এটা স্ট্রেট লাইনের একটা কার্ভ y equal to mx plus c, এই যে ইকুয়েশন, সেই ইকুয়েশনের মতো একটা ইকুয়েশন, সেই ইকুয়েশনের যদি y equal to mx plus c, c এবং m এর মান সেই লাইন দিয়ে এটা হচ্ছে ফিট করা যায়। the line is called consistent hypothesis because it agrees all data point। এখন বি এর ক্ষেত্রে কি বলা হচ্ছে, হাই ডিগ্রি পলিনোমিয়াল দ্যাট ইজ অলসো কনসিস্টেন্ট অফ দ্য সেম ডেটা, দিস ইলাস্ট্রেশন ফান্ডামেন্টাল প্রবলেম ইন ইন্ডাকটিভ লার্নিং, হাউ ডু উই চুজ ফ্রম অ্যামং মাল্টিপল কনসিস্টেন্ট হাইপোথিসিস। হ্যাঁ, এখানে সেই কথা বলা হচ্ছে যে অ্যামং মাল্টিপল হাইপোথিসিস আমরা কিভাবে চুজ করবো, আমি এই কথাটা বলেছি অখামস রাজরের কথাটা। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো যে এই ফিগার সি তে যেটা দেখলাম যে সেকেন্ড ডেটা সেট, দ্যার ইজ নো কনসিস্টেন্ট স্ট্রেট লাইন। হ্যাঁ, এখানে কি কনসিস্টেন্ট স্ট্রেট লাইন নেই, কনসিস্টেন্ট স্ট্রেট লাইন সি এর ক্ষেত্রে কি কনসিস্টেন্ট না স্ট্রেট লাইন, বাট কার্ভ দিয়ে কিন্তু ওটাকে আমরা ফিট করেছি। ইনফ্যাক্ট ইট রিকোয়ার্স 6 ডিগ্রি পলিনোমিয়াল ফর এক্সাক্ট ফিট, দেয়ার আর জাস্ট 7 ডেটা সেট, সো polynomial fit does not seems to find any pattern in the data, do not expect generalize। আচ্ছা, এখন বলতেছে যে আমরা আসলে 7টা ডেটার ক্ষেত্রে আমরা স্ট্রেট লাইন দিয়ে কভার করতে পারছি না, বাট 6 ডিগ্রি পলিনোমিয়াল কার্ভ দিয়ে কভার করতে পারছি। এই জন্য এখানে এইটার একটা ব্যাপার যে একটা স্ট্রেট লাইন দিয়ে কভার হচ্ছে না, আবার 6 ডিগ্রি কমপ্লেক্স আমরা ইয়ে করে হাইপোথিসিস ড্র করে সেটাকে ফিট করতে পারছি, তার মানে হচ্ছে এই স্ট্রেট লাইন দ্যাট ইজ নট কনসিস্টেন্ট with any of the data point but might generalize fairly well for unseen values of x, it is shown in, এইখানে একটা প্রিন্সিপালের কথা বলছি। ইন জেনারেল there is a trade off between the complex hypothesis that is fed the training data and simpler hypothesis that may generalize better। অর্থাৎ আমরা সিম্পল হাইপোথিসিস স্ট্রেট লাইন দিয়ে করতে পারি, আবার কি কমপ্লেক্স হাইপোথিসিস দিয়ে করতে পারি, তবে এখানে একটা কি করা দরকার, আমাদের একটা ট্রেড অফ রাখা দরকার, কারণ নিউ কেসের ক্ষেত্রে যাতে সেটা ইজিলি করতে পারে। ইন ফিগার এত ডি উই এক্সপান্ড হাইপোথিসিস স্পেস এত, সাইনোসয়েডাল হাইপোথিসিস দিয়ে আমরা ওটাকে কি করতেছি, পরে যে ইয়েটা সেটাকে আমরা ইয়ে করেছি, অ্যাড্রেস করতে পারছি। আচ্ছা, সুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে আর্গুমেন্ট, এটা আমরা দেখব। এখন মূলত এখানে আমি যে টার্মটার জন্য আসছি সেই টার্মটা হচ্ছে ওভারফিটিং। এই ওভারফিটিং টার্মের জন্য আমি আসলে এখানে মূলত এই বিষয়গুলো তোমাদের দেখাতে চাচ্ছি যে আমরা অনেক ইয়েগুলোকে আমরা পড়ছি যে ফিট করার চেষ্টা করতেছি হাই ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে, তার মানে ওটাকে ওভারলি লার্ন করানোর কাজ করতেছি। হ্যাঁ, 7টা ডেটার জন্য এত হাই ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে কাজ করে, এটাকে বলা হয় ওভারফিটিং প্রবলেম। এই ওভারফিটিং প্রবলেমের জন্যই আমার এটা বোঝানোর কথা। আচ্ছা, এখন আমরা এখানে যেটা দেখব, ডিসিশন ট্রি আর দেখবো না, ডিসিশন ট্রি আমরা দেখেছি। আচ্ছা, আরেকটা বিষয়, এখন আমরা বলেছি যে আমাদের টোটাল ডেটা সেটটাকে কি করেছি, টোটাল ডেটা সেটটাকে ট্রেনিং এবং টেস্টিং এ ভাগ করেছি। তো এখন আমরা ট্রেনিং এবং টেস্টিং এ ভাগ করেছি, তো
এখন টেস্টিং এ কি পরিমাণ নেব, ট্রেনিং এ কি পরিমাণ নেব আমি বলেছি। এটা এটা এই যে কার্ভটা, এই কার্ভটার এক্স অ্যাক্সিস হচ্ছে ট্রেনিং ডেটা সেট আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে প্রপোর্শন টু কারেক্ট অন টেস্ট ডেটা সেট। আচ্ছা, আমার মনে করো 100 র্যান্ডমলি আমার কোন এক্সাম্পল আছে, তো তার মধ্যে যদি আমি কোনো দুই একটা নিই, প্রথমে এখানে দুই একটা নিই, তাহলে আমার টেস্টের যে রেজাল্ট সেটা খুবই পোর আসবে। আচ্ছা, এরপরে 10টা নিলাম, রেজাল্ট বেড়ে গেছে। এরপরে 20টা নিলে কিন্তু রেজাল্ট অনেক বেড়ে গেছে। এরপরে 40টা নিলাম, রেজাল্ট বেড়ে গেছে। এরপরে 60 নিলে রেজাল্ট বেড়ে গেছে। এইভাবে চলতে থাকবে। তার মানে ট্রেনিং সেটে যত বেশি আমি এক্সাম্পল বা ডেটা নেব, আমার রেজাল্ট, টেস্টের রেজাল্ট কিন্তু অনেক বেশি হবে। তো এখানেও আবার সেই বিষয়টা আছে, রেজাল্ট বেশি হবে বাট আমার টোটাল ডেটায় মনে করো 100, আমি যদি 100ই নিয়ে নিই টেস্ট করার জন্য 2-4টি রেখে দিই, তাহলে এটা আবার ওভারফিটেড প্রবলেম, ওভারফিটিং প্রবলেম হবে। এই জন্য এটার একটা ব্যালেন্স সবসময় নিতে হবে। অর্থাৎ আমি একটা ম্যাক্স পয়েন্টে পৌঁছাই গেলে এই 70 বা 80% নিলেই কিন্তু আমার হয়ে যায়। এটা 100 পর্যন্ত আর আসা প্রয়োজন হয় না, বাকিটা নিয়ে আমি টেস্ট করতে পারি। অর্থাৎ এই যে ট্রেনিং ডেটা সেটের একটা নির্দিষ্ট লেভেলে আসলে আমি ম্যাক্স পরিমাণ পারফরমেন্স পেয়ে যাচ্ছি। এই কার্ভটা কিন্তু এটাই বোঝাচ্ছে। এক্স অ্যাক্সিসে কি ট্রেনিং সেটের সাইজ, ওয়াই অ্যাক্সিসে টেস্ট রেজাল্টের কারেক্ট টেস্ট রেজাল্টের প্রপোর্শন, কত পার্সেন্ট কারেক্ট হচ্ছে আর কি। আচ্ছা, তাহলে এটা গেল। এরপরে চুজ অ্যাট্রিবিউট থাকলো, এটা আমরা দেখেছি। আচ্ছা, জেনারেলাইজ এন্ড ওভারফিটিং প্রবলেম, যে ওভারফিটিং প্রবলেমের কথা অলরেডি আমি বলেছি। আচ্ছা, এবং ওভারফিটিং প্রবলেমটাকে ইয়ে করার জন্য, ইগনোর করার জন্য কিছু টেকনিক আছে। যেমন ফার্স্ট একটা টেকনিক হচ্ছে প্রুনিং। হ্যাঁ, প্রুনিং টেকনিকটা হচ্ছে যে এখানে ডিসিশন ট্রির ক্ষেত্রে বলা হচ্ছে ডিসিশন ট্রি প্রুনিং। অর্থাৎ যদি কোনো নোড লিফ নোডের আগে হয়, হ্যাঁ, এবং সেই লিফ নোড, এখানে সেই কথাটা বলা হচ্ছে, উই স্টার্ট এ ফুল ডিসিশন ট্রি জেনারেটেড বাই লার্নার উইথ দেন লুক অ্যাট টেস্ট নোড দ্যাট হ্যাজ অনলি লিফ নোড অ্যাজ এ ডিসেন্ডেন্ট। কোন একটা নোডের যদি শুধু লিফ নোড ডিসেন্ডেন্ট হয়, অ্যান্ড ইফ দ্য টেস্ট অ্যাপিয়ার টু বি ইরিলেভেন্ট, অর্থাৎ আমরা যদি বুঝতে পারি যে এই টেস্ট অ্যাপিয়ার্স টু বি ইরিলেভেন্ট, ডিটেক্টিং অনলি নয়েজ ইন দ্য ডেটা, দেন উই এলিমিনেট দ্য টেস্ট রিপ্লেসিং ইট টু এ লিফ নোড। অর্থাৎ লিফ নোড, বুঝতেছো, লিফ নোড একেবারে টার্মিনাল নোড। টার্মিনাল নোডের আগের কোনো নোড যখন টেস্ট করব, সেই টেস্ট করে যদি দেখি যে এটা একটা ইরিলেভেন্ট কেস আসতেছে, সেই ক্ষেত্রে সেই নোডটাকে আমরা ডিলিট করে দিতে পারি। প্রুনিং করা অর্থাৎ কোনো কিছু ইররিলেভেন্ট কোনো কিছুকে বাদ দিয়ে দেয়া। বাদ দিয়ে দিলে তাহলে দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে এই ওভারফিটিং প্রবলেমটা কমে যাবে আর কি। আচ্ছা, এরপরে আরো এখানে বেশ কিছু ছোট ছোট টেকনিকের কথা বলা আছে যে কিভাবে আমরা প্রুনিংটার অল্টারনেটিভ কিছু টেকনিক করতে পারি। আচ্ছা, এখন আমরা ডিসিশন ট্রি এর ক্ষেত্রে, ইন অর্ডার টু এক্সটেন্ড দ্য ডিসিশন ট্রি ইন্ডাকশন এ ওয়াইডার ভ্যারাইটি অফ প্রবলেমস, এ নাম্বার অফ ইস্যুস মাস্ট বি অ্যাড্রেস। আমরা যখন ডিসিশন ট্রিটাকে এক্সটেন্ড করব, তখন এর নাম্বার অফ ইস্যুস আমাদের অ্যাড্রেস করতে হবে। নাম্বার অফ ইস্যুস গুলোকে কেন অ্যাড্রেস করবো? কারণ এগুলো বিভিন্ন ধরনের প্রবলেম, এই যেমন ওভারফিটিং হোক, রিডান্ডেন্ট হোক, এই ধরনের প্রবলেম অ্যারাইজ করে। সেই প্রবলেমের মধ্যে হচ্ছে যে মিসিং ডেটা, অনেক ইনফরমেশন থাকবে যে দেখা যাচ্ছে একটা রেকর্ডের কোনো একটা ইনফরমেশন অ্যাট্রিবিউটের ভ্যালু নেই, সেটা মিসিং ডেটা, সেই মিসিং ডেটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। এরপরে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট, অনেক অ্যাট্রিবিউটের ডিফারেন্ট সেটা ভ্যালু থাকবে, সেটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। এরপরে কন্টিনিউয়াস এন্ড ইন্টিজার ভ্যালুড ইনপুট অ্যাট্রিবিউট, কিছু ইনপুট আছে সেগুলো কন্টিনিউয়াস আছে এবং ইন্টিজার ভ্যালু আছে, সেগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে। কন্টিনিউয়াস ভ্যালুড আউটপুট অ্যাট্রিবিউট, এই ধরনের বেশ কিছু কেস আমাদের সামনে যখন আসবে সেগুলোকে অ্যাড্রেস করতে হবে। আসলে এগুলোকে বলা হয় ক্লিনিং, ডেটা ক্লিনিং। ডেটা সেট নিয়ে কাজ করার সময় এইগুলো ডেটার হ্যাজার্ড অবস্থা থাকে, এগুলোকে ক্লিনিং করে ফেলতে হবে। আচ্ছা, এরপরে আমি আরেকটা টার্ম তোমাদেরকে শেখাবো যে ইন্ডিপেন্ডেন্টলি আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড। এই টার্মটা যখন মেশিন লার্নিং বা এই এআই টাইপের কোর্সগুলি পড়বে তখন এই টার্মটা অনেকবার আসবে। সেটা হচ্ছে আইআইডি, ইন্ডিপেন্ডেন্টলি আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড। র্যান্ডম ভেরিয়েবল গুলোর একটা প্রপার্টি যে র্যান্ডম ভেরিয়েবলটা এই টাইপের হতে হয়। কি হতে হয়? ইন্ডিপেন্ডেন্ট হতে হয়, একটার সাথে আরেকটা স্বাধীন থাকবে। আর কি থাকবে? আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড। হ্যাঁ, আচ্ছা, এই প্রপার্টিটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই প্রপার্টিটা হচ্ছে উই মেক দ্য স্টেশনারি
stationarity assumption that there is a probability distribution over example that remain stationary over time. This example data points that is a random variable is a whose observed random variable whose observed value small j xi xj yj is sampled from the distributed and independent of the previous example. আচ্ছা, তোমাদের 13 নম্বর চ্যাপ্টারে আমি বেশ কিছু প্রবাবিলিটি এই যে কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন দেখিয়েছিলাম, সেখানে কি ওয়েদার ক্যাভিটির প্রবলেম গুলো দেখেছিলাম, অর্থাৎ গিভেন সামথিং প্রবাবিলিটি অফ সামথিং। এটা যদি সেইভাবে একটু চিন্তা করো, দেখো is a one on all of those things given then probability of is a, এই ক্ষেত্রে যদি এটা ইন্ডিপেন্ডেন্ট হয় তার মানে এটা ইকুয়াল টু প্রবাবিলিটি অফ জে। আচ্ছা, নেক্সট, each example has identical prior probability distribution. Identical prior probability, তোমরা prior probability যেটা identical prior, all identical prior probability যদি রিলেটেড হয় both are same but identical, অর্থাৎ is a equal to is a minus 1 is a minus 2 identical। এটার ক্ষেত্রে একটা উদাহরণ হতে পারে ফেয়ার কয়েনের ক্ষেত্রে probability of haze equal to probability of head equal to probability of tail equal to 0.5। হ্যাঁ, এটা তাহলে এই দুইটা প্রবাবিলিটি যদি তা হয় র্যান্ডম ভেরিয়েবলে, যে কি হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে এবং আইডেন্টিক্যাল হবে প্রায়র প্রবাবিলিটি, দেন অল দোজ অ্যাজাম্পশন স্যাটিসফাই দ্য কন্ডিশন ইন্ডিপেন্ডেন্ট এন্ড আইডেন্টিক্যালি ডিস্ট্রিবিউটেড। আচ্ছা, নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে ইরোর রেট, অর্থাৎ আমরা যে বেস্ট ফিট বলতেছি এই বেস্ট ফিট করার ক্ষেত্রে এখানে ইরোর রেট calculation করা। We define the error rate of hypothesis as the proportion of mistake it makes proportion that h of x not equal to y. For an h x example just become hypothesis has the lower error rate on the training set does not mean that it will generalize well। এই ধরনের এরর থাকবে, সেই এরর রেটটা যখন এটা not equal to 1 হবে অর্থাৎ h হবে না, দ্যাট মিন্স সেখানে সামথিং এরর আছে। আচ্ছা, এখন আমাদের এখানে একটা ব্যাপার আছে ইরোরের ক্ষেত্রে, যে ব্যাপারটা হচ্ছে যে আমরা ট্রেনিং এবং টেস্টিং এ ভাগ করতেছি, কিন্তু এমন হবে না যে ট্রেনিং এর মধ্যে এমন ডেটা সেট থাকবে যে যেটা আবার টেস্টিং এ থাকবে। তাহলে তো বিষয়টা এখানে যে কথাটা বলতেছে, দেখো, জাস্ট বিকজ এ হাইপোথিসিস এইচ হ্যাজ এ লো এরর রেট অন দ্য ট্রেনিং সেট ডাজ নট মিন দ্যাট ইট উইল জেনারেলাইজ ওয়েল। মানে এই কথাটার অর্থ এমন ভাবে বলা যায় তোমাদের বোঝার জন্য, জাস্ট ইউ ক্যান ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এ প্রফেসর নোজ দ্যাট an exam will not accurately evaluated students, অর্থাৎ একটা এক্সাম স্টুডেন্টকে অ্যাকুরেটলি ইভালুয়েট করবে না if they have already seen the exam question। বুঝেছো? এক্সাম কোশ্চেন যদি স্টুডেন্ট আগে থেকে দেখে তাহলে ওই এক্সামে ওই স্টুডেন্টকে কি অ্যাকুরেটলি ইভালুয়েট করবে না। তাহলে আমি কোন একটা লার্নিং মেথডকে জাস্টিফাই করব, তাকে ট্রেনিং করব যে ডেটা দিয়ে, সেই ডেটা দিয়ে যদি টেস্ট করি তাহলে কি সেটা সেই সিস্টেমটাকে আমি অ্যাকুরেটলি ইভালুয়েট করতে পারতেছি না। এই জন্য যে কাজটা হবে সেটা হচ্ছে হ্যান্ড হোল্ড ক্রস ভ্যালিডেশন করতে হবে ডেটা সেটকে। তো হোল্ড আউট ক্রস ভ্যালিডেশন এইটার ক্ষেত্রে হচ্ছে টু গেট অ্যান অ্যাকুরেট ইভালুয়েশন অফ এ হাইপোথিসিস উই নিড টু টেস্ট ইট অন এ সেট অফ এক্সাম্পল that has not seen yet. The simplest approach is one we have seen already, randomly split the available data into training set from which the learning algorithm produces A's and test set on which the accuracy of A's evaluated. This method is sometimes called hold out cross validation, has the disadvantage that it fails to use all the available data. If we use half of the data for test set, then we are training on half of the data set. We may যাই হোক, এখানে হাফ হোক আর 10% কে এখানে ইয়ে করা হয়েছে। অন দ্য আদার হ্যান্ড রিজার্ভ দ্য 10% অফ দ্য ডেটা সেট ফর টেস্ট এন্ড বাকি হচ্ছে ট্রেনিং সেটের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে হোল্ড আউট ক্রস ভ্যালিডেশন। আচ্ছা, এরপরে আরেকটা খুব ইম্পর্টেন্ট টেকনিক আছে এটাকে ওভারকাম করার জন্য, সেটাকে বলা হয় কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন টেকনিকটা হলো, কে হচ্ছে একটা নাম্বার, ইটস মেবি 5 or 10। তাহলে টোটাল ডেটা সেটটাকে 5টা বা 10টা ভাগে ভাগ করতে হবে। মনে করো আমি কে এর মান দিচ্ছি 5, তাহলে টোটাল ডেটা সেটকে 5 ভাগে ভাগ করতে হবে। 5 ভাগে ভাগ করার সময় সেই ডেটা সেটের 1/k
অর্থাৎ 1/k মানে 20% কে টেস্টের জন্য রেখে বাকিটা ট্রেনিং এর জন্য নিতে হবে, নিয়ে এর জন্য একটা রেজাল্ট আসবে। এবার আবার চেঞ্জ করতে হবে যে অন্য 20%টাকে টেস্ট রাখতে, অন্য 20% কে, বাকি 80% কে দিই। এইভাবে মনে করো 5 বারে আমি 5টা এক্সপেরিমেন্ট করতেছি, করে একে সামেশন করতে হবে। সামেশন করে এভারেজ করলে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে অ্যাকুরেসি রেজাল্ট। এই ক্ষেত্রে ভালো অ্যাকুরেসি রেজাল্ট আসতে পারে। এটা বুঝেছো কিনা আমি জানি না, যে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন, অর্থাৎ কে এর মান 5 বা 10 হতে পারে। আমরা সাপোজ উদাহরণস্বরূপ কে এর মান 5 ধরে নিলাম। তো কে এর মান 5 ধরলে কি করতে হবে, এই কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন নিয়ে আমরা আসলে ট্রেনিং এবং টেস্টিং ডেটার এই অ্যারেঞ্জমেন্ট ইটস এ বিগ কোশ্চেন, বিগ চ্যালেঞ্জ। হ্যাঁ, তো এটা নিয়ে কতটা প্রপারলি এই ডেটাটাকে ডিল করা যায়, আসলে এই ডেটাটাকে ডিল করে আমরা যে ট্রেনিং করব, টেস্টিং করব, কতটা ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এই জন্য কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন, অর্থাৎ তোমার 100টা ডেটা আছে, তার মধ্যে 5টা ভাগ করে ফেল, 20টা করে, তাহলে 20টা প্রথম পার্ট 1 20 এক্সাম্পল, এটা হচ্ছে টেস্ট, বাকি 80 হচ্ছে ট্রেনিং। সেকেন্ডে মনে করো সেকেন্ড 2 হচ্ছে টেস্ট, বাকিগুলো হচ্ছে ট্রেনিং। এই 5 বারে তুমি রেজাল্ট পাচ্ছ, সেই রেজাল্টটাকে এভারেজ করলে যে রেজাল্ট হবে সেটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। তো এভাবে মোটামুটি ভালো অ্যাকুরেসি পাওয়া যায়। আচ্ছা, এরপরে মডেল সিলেকশন, কমপ্লেক্সিটি ভার্সেস গুডনেস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার হচ্ছে আর তো ভালোভাবে বুঝতে পারছেন, আর নামাজেরও সময় হয়ে গেছে স্যার, আজকে কি এই পর্যন্ত রাখা যায়? আচ্ছা হ্যাঁ, আমি রেখেই দেব, তবে বুঝতে পারছো না কোন জায়গায় বলো। না স্যার বুঝছি, বাট মানে অনেকক্ষণ হয়ে গেছে তো একটু মানে সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমরা কে এই যে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন পর্যন্ত তো বুঝছো, জি স্যার। আর বাকিদের কি অবস্থা, কেউ আমাকে বলতে পারবা কি বুঝলা কে কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন, বলো একজন। কি কেউ কেউ হ্যাঁ বলো। স্যার 5 বা 10 যে কোনো একটা হইতে পারে, কিন্তু আমরা সেটা 5টাকে ধরে নেব আর কি, মানে ওখানে বোঝানোর জন্য। আচ্ছা স্যার এটা একটা টেকনিক স্যার, হুম ইয়ে করা। বলো। যে 5 বা 10 মানে দুইটা ভ্যালুর ভিতরে আমরা 5কে ধরে নেব, মানে এই টেকনিক আমরা অবলম্বন করব। দুইটা ভ্যালুর মধ্যে 5 বা 10কে ধরে নেব, এটা তো কিছুই হলো না, মূল কথাটা বলো আসলে। এটা মেশিন লার্নিং এ ইউজ করতে। না না বাবা, কিছুই হলো না, শোনো। কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন, অর্থাৎ 5টা ভাগে ভাগ করব এবং ক্রস করব। তার মানে যদি আমি টোটাল ডেটাটাকে 5 ভাগে ভাগ করি, তাহলে একটা ভাগে টেস্টিং এর জন্য রাখবো, আর বাকি 4টা ভাগে ট্রেনিং এর জন্য রাখবো, দেখে এক্সপেরিমেন্ট করব, তার রেজাল্ট পাবো। এই হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 1। এরপরে এক্সপেরিমেন্ট নাম্বার 2 তে হবে কি, প্রথমে যেটাকে টেস্টিং এর জন্য রেখেছি এবার অন্য একটাকে টেস্টিং এর জন্য রাখবো, আর বাকি 4টাকে ট্রেনিং এর জন্য রাখবো, এক্সপেরিমেন্ট নাম্বার 2। এইভাবে আমি 5 বার এক্সপেরিমেন্ট করার পর এর এভারেজ বের করব, করে সেটা হচ্ছে আউটপুট। এখন এই ক্রস ভ্যালিডেশনটা করতেছি হচ্ছে ট্রেনিং ডেটাটাকে মূলত 2 ভাগে ভাগ করা হয়, একটা টেস্টিং এবং একটা ট্রেনিং। এই ট্রেনিং টেস্টিং ভাগ করার ক্ষেত্রে অনেক প্রবলেম হচ্ছিল। সেই প্রবলেমগুলো যে আগে থেকেই আমরা আলোচনা করছিলাম, সেই প্রবলেমগুলো থেকেই আমাদের হচ্ছে উত্তরণ পাওয়ার জন্য এই বিভিন্ন টেকনিক। হ্যাঁ, তো সেই টেকনিকটার মধ্যে এই যে হোল্ড আউট ক্রস ভ্যালিডেশন একটা এবং কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন। ঠিক আছে, মূল ব্যাপারটা হচ্ছে এই। তা আচ্ছা ঠিক আছে, আমরা 1 ঘন্টা হয়ে গেছে প্রায়, আমিও চিন্তা করতেছিলাম আর কি। তো যতগুলো হলো এগুলোর সাথে সাথে পড়ো, দেখো। আর আসলে এগুলো এক্সপেরিমেন্টেরও ব্যাপার, তোমরা এমনি একটু ওই 2-4 মানে আমরা নর্মালি যে প্রোগ্রাম গুলো করি এই ছাড়া কোনো ফাইলের ডেটা সেট নিয়ে কোনো প্রোগ্রাম করেছো কিনা, যদি করো তাহলে ওইটাকে কিভাবে ট্রেনিং টেস্টিং এ ভাগ করা যায়, তাহলে সেই ইনফরমেশনটা তোমাদের কাছে একটু ক্লিয়ার হবে আর কি। হ্যাঁ, তো এখন এই থিওরিটিক্যালি এতটুকু বুঝো যে টোটাল ডেটা সেট হচ্ছে এই মনে করো 100, এর মধ্যে হয়তো 60% ট্রেনিং, 40% টেস্টিং। তো এটা একটা নেইভ রুলস, কিন্তু কে ফোল্ড ক্রস ভ্যালিডেশন হচ্ছে অনেক স্ট্যান্ডার্ড রুলস আর কি। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো, আর এগুলোই মূলত ছোট ছোট করে যে বিষয়গুলো আমি দেখেছি এগুলো পড়ার চেষ্টা করো, আর আগামী ক্লাসে আবার এরপর থেকে আমরা স্টার্ট করব।
আচ্ছা, আজকে পর্যন্ত তাহলে রাখি।